চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার মহাসড়ক অবরোধ। ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে অপারগতা জানালে শুরু হয় উত্তেজনা। রংপুর থেকে কুড়িগ্রামের রাজারহাট অভিমুখে এনসিপির জুলাই পদযাত্রা, রয়েছেন কেন্দ্রীয় নেতারা, পথে পথে গণসংযোগ। প্রায় 2 যুগ পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি বক্তব্য দেবেন তারেক রহমান। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। 23 বছর পরে আজকে জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমাদের কমিটি হবে, যার কারণে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে আমরা যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে পারি। সিরাজগঞ্জে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়ম, প্রতিবাদ করায় হয়রানির অভিযোগ স্থানীয়দের। পুরা রাস্তা যে করতেছে, হ্যাঁ, তো পুরাই 2 নম্বরে। প্রথম ঠিক মতন দিছে, কয়েকটা জালি ঠিক মতন বান্ধিছে, তারপর খালি কম দেয়া বান্ধিছে। আমরা সিটিল চাই, হ্যাঁ সিটিল দেওয়া হবে না, কোনো বেলি সিটিল নাই। সংবাদ সাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই, জানাবো বিস্তারিত। নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে ব্লকেট কর্মসূচি পালন করতে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। একই সাথে স্থানীয়রা জানিয়েছেন, গতরাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নেওয়া হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে অসম্মতি জানায়। আর এই নিয়ে ছাত্রদের সাথে পুলিশের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। সংঘর্ষে 6 জন আহত হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়, আর তা প্রতিহত করতে গিয়ে পুলিশের 3 থেকে 4 জন সদস্য আহত হয়েছেন। আর এই বিষয়ে আরো তথ্য জানাতে পটিয়া থেকে আমাদের সহকর্মী আল আমিন শিকদার যোগ দিচ্ছেন। আল আমিন, একটু জানাবেন সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই বিষয় নিয়ে কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম কক্সবাজারের যে পটিয়া মহাসড়কটি রয়েছে সেই পটিয়া অংশে আমরা রয়েছি, এবং এই জায়গাটি পুরোপুরিভাবে ব্লক করে রাখা হয়েছে। শিক্ষার্থীরা এই জায়গাটিতে অংশ নিয়েছে। তাদের উপর গতকাল রাতে যে পুলিশি যে হামলার অভিযোগ তারা করছে এবং তাদের যে নেতাকর্মীরা যে আহত হয়েছে সেটার দ্রুত বিচার না হওয়া পর্যন্ত এবং ওসিকে অপসারণ করা না হওয়া পর্যন্ত তারা এই ব্লকেট কর্মসূচি থেকে সরে যাবে না, এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় সমন্বয়ক রাফি। কিন্তু এই ধরনের হুঁশিয়ারি কিন্তু এখান থেকে দিয়েছে, এবং যার কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের 2 প্রান্তেই কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি জমে আছে। কক্সবাজারমুখী এবং শহরমুখী বিভিন্ন গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই স্থানটিতে এসে, এই জায়গাটিতে এসে কিন্তু আমরা দেখছি সবগুলো গাড়ি বন্ধ হয়ে আছে, এবং যার কারণে মানুষের ভোগান্তিও বাড়ছে। এসএসসি পরীক্ষার চলছে, সেখানে আমরা দেখছি যে পরীক্ষার্থীরা হেঁটে হেঁটে এই জায়গাটি থেকে যাচ্ছেন। তারাও এই ধরনের আন্দোলনকে তারা বলছেন যৌক্তিক হলেও কখনো সড়ক অবরোধ করে এই ধরনের মানুষের ভোগান্তির সৃষ্টি করাটা ঠিক নয়, এমনটাই কিন্তু পরীক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীরা বলছেন। তবে এখানে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তারা যেটা বলছেন যে এই ধরনের ঘটনা পুলিশ কর্তৃক এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জুলাইয়ে একটি নতুন দেশ এনে দিয়েছে এবং তাদের উপরে এখনো যে হামলার ঘটনা সেটা তারা কখনোই মেনে নেবে না। তারা বলছেন এখনো তাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো থানাগুলোর দায়িত্ব পালন করছে। এই ধরনের মন্তব্যগুলোই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা করছেন, এবং তাদেরকে দ্রুত অপসারণের পাশাপাশি পুলিশ বিভাগে সংস্কারের দাবি জানিয়েছেন তারা। কলি, ধন্যবাদ আপনাকে আল আমিন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিনে আজ কুড়িগ্রাম এবং লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় পথসভা ও গণসংযোগ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বেলা 11টায় রংপুর থেকে পদযাত্রা কর্মসূচির গাড়িবহর রওনা হয় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উদ্দেশ্যে। পথে পথে তাদের স্বাগত জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। পদযাত্রা কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আরো অনেকেই। রংপুরের কাউনিয়ায় হয়ে গেল কুড়িগ্রামের রাজারহাটে কাউনিয়া হয়ে তারপর কুড়িগ্রামের রাজারহাট পৌঁছে পথসভায় অংশ নেবেন তারা। পরে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে লালমনিরহাটে পৌঁছাবে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর, আর সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। কুড়িগ্রামের রাজারহাট থেকে সহকর্মী নাজমুল হোসেন যোগ দিচ্ছেন, জানাবেন সেখানকার সবশেষ তথ্য। নাজমুল, এনসিপির পদযাত্রা রাজারহাটে পৌঁছেছে কিনা আমাদের জানাবেন, আর আজ কুড়িগ্রামে তাদের কি কি কর্মসূচি রয়েছে? কলি, আপনি যেমনটি বলছিলেন যে 64 জেলায় জুলাই গণ অভ্যুত্থানের যে মাসব্যাপী কর্মসূচি তার দ্বিতীয় দিন আজকে কুড়িগ্রামে। আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত রাজারহাটের মূল যে শহর সেখানটায় পৌঁছানে আশা করা যাচ্ছে আর 5 থেকে 6 মিনিটের মধ্যে তারা পদযাত্রার যে পয়েন্ট, যে জায়গায় রাজারহাট 0 পয়েন্টে, সেখানটায় তারা উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এমনটি সংবাদ পেয়েছি। তারা এখানটা পদযাত্রা করে রাজারহাটে 5 থেকে 10 মিনিট নাহিদ ইসলাম একটা বক্তব্য দেবেন। এরপরে তারা পদযাত্রা করে কুড়িগ্রাম শহরের দিকে রওনা হবে। কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে অবস্থান করে ওখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার তারা পদযাত্রা করে কুড়িগ্রামের ঘোষপাড়া চত্বরে গিয়ে তাদের মূল প্রোগ্রাম, কুড়িগ্রামের যে কর্মসূচি রয়েছে সেটা তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পালন করবেন এবং সেইখানটাকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই বক্তব্য দেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়া করে এরপর তারা পদযাত্রা করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় একটি গ্রুপ যাওয়ার কথা রয়েছে সেইখানটার কর্মসূচি, এবং আরেকটি গ্রুপ যাবে হচ্ছে দুপুরে লালমনিরহাট। এই রকমটা আমরা তাদের কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছি। তবে এখানটা আর একটা বিষয় করলে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যে যুগ্ম আহ্বায়ক রয়েছে ডক্টর আতিক মুজাহিদ, তাকে কুড়িগ্রামের 2 আসনে 3টি উপজেলা, কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ি উপজেলার আর এনসিপির প্রার্থী হিসাবে একটা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে নাজমুল। ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়নে বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছে ভোরে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে যান ওই বিএনপি নেতা, আর এই সময় 3 যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে এবং কুপিয়ে পালিয়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। চিকিৎসক জানিয়েছেন তার মাথা এবং ঘাড় আর শরীরের মোট 4টি গুলির চিহ্ন মিলেছে। দলের বিবাদমান দুপক্ষের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। অংশ নিয়েছেন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ। সকালে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে ব্যালটের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করার কথা রয়েছে, আর জেলা কমিটিতে দলের ত্যাগী এবং যোগ্যদের মূল্যায়ন করা হবে এমন প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। 23 বছর পরে আজকে জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে, এজন্য আমরা কলাপাড়া উপজেলা বিএনপি অত্যন্ত গর্বিত। দীর্ঘদিন পর আমাদের কমিটি হবে, যার কারণে আমরা সবাই একত্রিত হয়েছি যাতে আমরা যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করতে পারি। আজকে পটুয়াখালী জেলা বিএনপির ভিতরে যে উচ্ছ্বাস, যে উল্লাস, যে আনন্দিত আমরা। বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। এখন ওনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে নেভি।
নেভাল হেডকোয়ার্টার থেকে যেটুকু বুঝলাম কথাবার্তা, যে তারা কমান্ডার চিটাগং, যিনি নেভাল কমান্ডার, ওনাকে হেড করে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে পোর্ট পরিচালনার জন্য। হয়তো উনি, যেহেতু উনি কমান্ডার চিটাগং, মানে উনি কিন্তু লজিস্টিক, উনি কিন্তু অপারেশনাল কমান্ডার না। অপারেশনাল কমান্ডার হলো কমান্ডার বাংলাদেশ নেভি, উনি হচ্ছেন অপারেশন। কাজেই কমান্ডার চিটাগং হচ্ছে চিটাগং যে এস্টাবলিশমেন্ট আছে ওগুলো দেখাশোনা করেন, ইনক্লুডিং নেভাল জেটি টেটি এগুলো, হ্যাঁ, ডকইয়ার্ড, আরো অন্যান্য কাজ। সো উনি হেড করছেন। ওনার নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এরশাদ, উনি হেড করছেন এবং ওনার তত্ত্বাবধানে এই কমিটি ফর্ম হবে, যেটা কোর্টের চেয়ারম্যান অথরাইজ করবেন। একই সাথে এটা আমি পরিষ্কার করে বলি, কারণ 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেই জন্য কাজ করবে বলে আমাকে বলেছে, এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর সবই তো তাদেরকে নিতে হবে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। যেন অনিয়মের প্রকল্প, সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চলে 3.5 কোটি টাকার রাস্তা তৈরিতে চলছে দুর্নীতির মহোৎসব। মেয়াদ শেষ, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। নির্মাণ কাজে ব্যবহৃত সকল উপকরণই নিম্নমানের, এমনকি 10 ফুট প্রস্থের বদলে রাস্তা তৈরি হচ্ছে 7.5 ফুট। পদে পদে অনিয়ম হলেও কিছুই জানেন না, এমন দাবি করেছেন নির্বাহী প্রকৌশলী। সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল ঘুমার খুকশিয়া। যমুনা নদী বেষ্টিত এই চরেই এলজিইডি সড়ক নির্মাণের নামে চলছে অনিয়ম। 2024 সালে পাকার মাথা থেকে মানিকদাইর পর্যন্ত 1700 মিটার পাকা সড়ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় এলজিইডি। 3.5 কোটি টাকার সেই প্রকল্প পায় ওশেন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত মে মাসের 15 তারিখ মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বৃদ্ধি করা হয় 30 জুন পর্যন্ত। এরপরও সড়কের কাজ শেষ হয়নি। শুধুই কি সড়ক নির্মাণের ঢিলেমি? অভিযোগ উঠেছে রাস্তা তৈরিতে ইট, সিমেন্ট, বালুসহ যে সকল উপকরণ ব্যবহার করা হচ্ছে সবগুলোই নিম্নমানের। রড দেওয়া হচ্ছে প্রয়োজনের তুলনায় কম। স্থানীয়রা বাধা দিলে হতে হচ্ছে হয়রানির শিকার। পুরা রাস্তা যে করতেছে, হ্যাঁ, তো পুরাই 2 নাম্বারে, ইট দিছে পুরা 3 নাম্বার, ঠিক আছে। মানে অনেক কিছু, মানে রড দেওয়ার কথা ছিল অনেকগুলা, কিন্তু অনেক কম দিতেছে। অনিয়মিত আমরা চাই না, আমরা চাই যে মানে এই যে সিটেলে যা আছে তাই হোক, এটি আমরা চাই। আমরা সিটিল চাই, হ্যাঁ সিটিল দেওয়া হবে না, কোনো বেলি সিটিল নাই, এই কাজে সিটিল দেখায় না। প্রথম ঠিক মতন দিছে, কয়েকটা জালি ঠিক মতন বান্ধিছে, তারপর খালি কম দেয়া বান্ধিছে। ঠিকাদার ইঞ্জিনিয়ার তো এরা ঠিক মতন দেখাশোনা করে না, এরা মনে হয় হয়তো ঘুষ টুস খায় মনে হয় রাস্তার কাজ তেমন সুবিধা হইতে হয় না। ঠিকাদারের প্রতিনিধি ও এলজিইডির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের দাবি, তারা কেউই শিডিউল সম্পর্কে জানেন না। উপরে নির্দেশনা মেনেই কাজ করছেন তারা। শিডিউল আমি দেখি না, শিডিউল আমাদের ওই বস দিয়ে বলে দিচ্ছে। শিডিউল তো পুরাটাই আপনি ডোমারবালি করার কাজ করার কথা বলছে না, এটা আমাদের বলে নাই। আমাদের সারা বলে দিছে যে আপনি দেবেন হলো 12টা আর হলো 10টা, 12টা আর হলো এই 12টা আর 40টা। আবার শিডিউলে কি আছে তা জানি না, শিডিউল আছে 15টার 47টা, ওটা আমরা জানি না, আমাদের তা বলে না। আমাকে তো আর মনে হয় যে 3টা দিতে বললে আমরা 4টা দিতে পারবো না, কমও দিতে পারবো না। তবে সহকারী প্রকৌশলীর দাবি, ডিজাইন অনুযায়ী কাজ করতে বলা হয়েছে, কিন্তু নজরদারির অভাবে ঠিকাদার গরমিল করে থাকতে পারে। আমরা ডিজাইন মোতাবেক তাদেরকে কাজ করতে বলেছি। আর দুর্গম চরাঞ্চলে অবস্থিত, আমরা প্রতিনিয়ত হয়তো যেতে পারি না, তো এই ফাঁকে হয়তো ঠিকাদার কোনো কারসাজি করতে পারে। দৃশ্যমান এরকম অনিয়ম দুর্নীতির বিষয়টি জানেন না বলে দাবি করলেন নির্বাহী প্রকৌশলী। এরকম যে নিম্নমানের কাজ বা দুর্নীতি হচ্ছে, আসলে আমার এখনো দৃষ্টিগোচরে কেউ আনেনি। আপনি যেহেতু বলতেছেন, আমি ইমিডিয়েট সেখানে গিয়ে যদি এরকম কোনো দুর্নীতির ঘটনা ঘটে থাকে বা নিম্নমানের কাজের ঘটনা ঘটে থাকে, আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দ্রুত সঠিকভাবে সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভোলার তজুমুদ্দিনে স্বামীকে উদ্ধার করতে সতীনের বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। আর এই ঘটনায় মামলার পর অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক ফরিদ এবং তার সহযোগী আলাউদ্দিন সহ আরও কয়েকজন। এদিকে শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয়েছে ফরিদকে। আর এই ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন গণধর্ষণের শিকার এই গৃহবধূ। ভুক্তভোগী নারী জানান শনিবার রাতে ফোন পান তিনি। জানতে পারেন তার স্বামীকে আটকে রাখা হয়েছে একটি বাড়িতে। তৃতীয় স্ত্রী কয়েকজন লোক দিয়ে তাকে নির্যাতন করে 4 লাখ টাকার বিনিময়ে দেয় ডিভোর্স দেওয়ার প্রস্তাব। পরদিন সকালে তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে সতীনের বাড়ি যান ভুক্তভোগী নারী। টাকা না নিয়ে যাওয়ায় আবার পেটানো হয় তার স্বামীকে। এক পর্যায়ে স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে সতীনের ভাড়া করা লোকেরা ধর্ষণ করে সেই নারীকে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ফরিদ ও তার সহযোগী আলাউদ্দিন পালাক্রমে ধর্ষণ করে তাকে। ঘটনা কাউকে না জানাতে দেয়া হয় হুমকি। যারা ছিল আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে, আমি পায়ে ধরে বই রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা কইছি। আর আমার মানে নেই আমার কথাটা। হঠাৎ করে দিয়ে আমার মোবাইল একটা নাম্বার আছে, আমার হুমকি দিছে, তোর যদি থানা পাড়া দাস তুই লঞ্চ উঠবি, তাও তোর কলিজাটা লগে থাকবো না, আর তোর বাপ মা যে বাড়িতে থাকবো তাও তোর সুযোগ থাকবো না। তখন আমি মুন্সিবাড়ি কোনো তাই বৈশা নিজেই 3-4 ফোন দিয়া আইন না আমি থানাতে গেছি। সোমবার এই ঘটনায় 7 জনের নাম উল্লেখ সহ আরো কয়েকজন অজ্ঞাতকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বামী। নির্যাতিতা নারীকে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে গাইনি ওয়ার্ডে। তার ফার্দার এক্সামিনেশন করার জন্য এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া হয়েছে অলরেডি। আরও উন্নত পরীক্ষা বা উন্নত চিকিৎসা যা লাগে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মামলার পর ভুক্তভোগীর সতীন ঝর্ণা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে চলছে অভিযান। এই সংক্রান্তে আমাদের এখানে একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা 3 নম্বর যে স্ত্রী তাকে আমরা আটক করছি, বাকি সবাইকে আটক করার প্রচেষ্টা অব্যাহত আছে। অভিযুক্ত ফরিদ উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরই মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ 6 দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ।